হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শিক্ষাতরী। আজকে আমরা আমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এর দ্বিতীয় পর্বটি দেখব। আমরা গত পর্বে বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা চেষ্টা করব আমাদের সংখ্যার ধারণার বাকি টপিকগুলো শেষ করা। তো চলো শুরু করা যাক। তো আমাদের আলোচনা আজকে প্রথমেই থাকবে, সেটা হচ্ছে দশমিক সংখ্যা। দুটি পূর্ণ সংখ্যার ভাগফল যদি পূর্ণ সংখ্যা না হয় তবে ওই সংখ্যাটিকে দশমিক সংখ্যা বলে। দুটি পূর্ণ সংখ্যার ভাগফল যদি পূর্ণ সংখ্যা না হয় তবে ওই সংখ্যাটিকে দশমিক সংখ্যা বলে। আচ্ছা, আমরা দেখছি আমরা যদি 8কে 4 দ্বারা ভাগ করি ভাগফল আসে হচ্ছে 2, কিন্তু আমরা যদি 1কে 4 দ্বারা ভাগ করি সেখানে ভাগফল কিন্তু আসে 0.25। তো এই যে ভাগফল 2 আর 0.25, অবশ্যই এদের মধ্যে একটা পার্থক্য কিন্তু আছে। সেটি শুধু সংখ্যার পার্থক্য নয়, একটা প্রকৃতিরও পার্থক্য। যেমন এটি কিন্তু একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এটি কিন্তু একটা পূর্ণ সংখ্যা নয়। আমি সংজ্ঞাতে কি বলেছি? দুটি পূর্ণ সংখ্যার ভাগফল। দেখো তো, 8 একটি পূর্ণ সংখ্যা, 4 একটি পূর্ণ সংখ্যা। দুটি পূর্ণ সংখ্যার ভাগফল আমরা এখানে ভাগ করেছি, এবং ভাগফল যদি পূর্ণ সংখ্যা না হয়, কিন্তু এখানে ভাগফলটা কি এসেছে? পূর্ণ সংখ্যা। তাহলে এটিকে আমরা দশমিক সংখ্যা বলতে পারি না। কিন্তু এখানে দেখেছি দুইটি পূর্ণ সংখ্যা, 1 এবং 4 দুটি পূর্ণ সংখ্যা, কিন্তু তাদের ভাগফল কিন্তু একটি পূর্ণ সংখ্যা আসেনি। তবে এই সংখ্যাটিকে আমরা বলছি দশমিক সংখ্যা। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পেরেছি দশমিক সংখ্যা কাকে বলে। তো দশমিক সংখ্যাটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সসীম দশমিক, আরেকটি হচ্ছে অসীম দশমিক। দশমিক সংখ্যাটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে সসীম, আরেকটি হচ্ছে অসীম। সসীম যে দশমিক সংখ্যায় অঙ্কের সমাপ্তি ঘটে। যে দশমিক সংখ্যায় অঙ্কের সমাপ্তি ঘটে। আমরা 1কে 4 দ্বারা ভাগ করার পর ভাগফল পেয়েছিলাম 0.25। এখানে কিন্তু আর কোনো সংখ্যা অবশিষ্ট নাই, তাই এই যে 0.25 এটি হচ্ছে সসীম দশমিক সংখ্যা। আমরা যদি আরো পেতে পারি, যেমন আমরা যদি 1কে 2 দ্বারা ভাগ করি, রেজাল্ট আসবে 0.5। এটিও একটি সসীম দশমিক সংখ্যা। এখানে কেন সসীম? কারণ আমি সংজ্ঞাতে বলেছিলাম যে দশমিক সংখ্যায় অঙ্কের সমাপ্তি ঘটে। এখানে আমার অঙ্কের কিন্তু সমাপ্তি ঘটেছে। আচ্ছা, তাহলে অঙ্কের সমাপ্তি ঘটে না এমন সংখ্যা, দশমিক সংখ্যা কি আছে? হ্যাঁ, যেমন 1কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি রেজাল্ট আসবে 0.3333। এভাবে কিন্তু চলতেই থাকবে, এর নাম সসীমের জায়গায় সসীমের বিপরীত কি? অসীম। অসীম দশমিক সংখ্যা। তাহলে এর সংজ্ঞা কি হতে পারে? যে দশমিক সংখ্যায় অঙ্কের সমাপ্তি ঘটে না তাকে বলে অসীম দশমিক সংখ্যা। যেমন 1কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি রেজাল্ট আসছে 0.3333। এটি কিন্তু চলতেই থাকবে। আচ্ছা, যেমন আমরা এরকম আরো কিছু উদাহরণ দেখতে পারি। যেমন হচ্ছে আমরা যদি 27কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আসবে কি?
3.85714 ডট 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 এরকম চলতেই থাকবে। আরো অনেক রেজাল্ট আছে যেটা আমি এখানে আর লিখিনি। আচ্ছা, তো এই রকম সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে অসীম দশমিক সংখ্যা। আশা করি আমরা সসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছি। তাহলে যদি আমি যদি আরেকটাবার রিভিউ করছি, সেটি হচ্ছে দশমিক সংখ্যা কাকে বলে? দুটি পূর্ণ সংখ্যার ভাগফল যদি পূর্ণ সংখ্যা না হয়। মনে রাখার জন্য আবার লিখছি 8/4 ইজ ইকুয়াল টু 2, 1/4 ইজ ইকুয়াল টু 0.25। তো যদি দুটি পূর্ণ সংখ্যার ভাগফল যদি পূর্ণ সংখ্যা না হয়, রেজাল্টটা যদি আর পূর্ণ সংখ্যা না আসে, তবে ওই সংখ্যাটিকে দশমিক সংখ্যা বলে। যেমন 0.25। আর দশমিক সংখ্যাটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে সসীম, একটি হচ্ছে অসীম। সসীম, যে দশমিক সংখ্যায় অঙ্কের সমাপ্তি ঘটে তাকে বলা হয় সসীম দশমিক সংখ্যা। যেমন 1/4 রেজাল্ট কত আসলো? 0.25। 1/2 ইজ ইকুয়াল টু 0.5। এরপরে কিন্তু আর কোনো অঙ্ক নেই। আর অসীম দশমিক সংখ্যা কাকে বলে? যে দশমিক সংখ্যায় অঙ্কের সমাপ্তি ঘটে না। যেমন 1কে 3 দ্বারা ভাগ করলে তার রেজাল্ট কিন্তু আসতেই থাকে। তো আশা করি আমরা সসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা বুঝতে পেরেছি। এরপরে আমরা যে জিনিসটি শিখতে যাব, যেটি খুবই মজাদার একটা বিষয়, সেটি হচ্ছে পৌনঃপুনিক। তো আশা করছি আমরা অসীম দশমিক সংখ্যা শিখতে পেরেছি। অসীম মানে যেখানে আর সমাপ্তি ঘটবে না। আচ্ছা, তো এরপর আমরা পৌনঃপুনিক। যে অসীম দশমিক সংখ্যায় এক বা একাধিক অঙ্ক পুনরাবৃত্তি ঘটে তাকে পৌনঃপুনিক বা আবৃত দশমিক বলা হয়। যে অসীম দশমিক সংখ্যায়, তাহলে পৌনঃপুনিক কিন্তু আমি সংজ্ঞাতে বলে দিচ্ছি, পৌনঃপুনিক কিন্তু একটি দশমিক সংখ্যা। আচ্ছা, এবং আরেকটা বিষয় আমি ক্লিয়ার করছি, এটা কিন্তু একটা অসীম দশমিক সংখ্যা। যে অসীম দশমিক সংখ্যায় এক বা একাধিক অঙ্ক পুনরাবৃত্তি ঘটে তাকে পৌনঃপুনিক, যার আরেকটি নাম হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। আমি কেন আবৃত দশমিক সংখ্যা সেটাও তোমাদেরকে বলে দিব। তো আমরা 1কে যদি 3 দ্বারা ভাগ করি, রেজাল্ট কি আসে? 0.333333 এমনটা চলে আসে। আচ্ছা, এখানে দেখছি আমরা যে এটি একটি অসীম, এর মান কিন্তু চলছে। তাহলে এটি একটি অসীম দশমিক সংখ্যা। এখানে একটি অঙ্ক, এখানে বলেছিলাম এক বা একাধিক অঙ্ক, বা এখানে আমি ধরছি একটি অঙ্ক। এই একটি অঙ্ক একের পর এক পুনরাবৃত্তি ঘটছে। তাহলে এই দশমিকটাকে আমরা নতুন একটি নাম দিতে পারি, সেটার নাম হচ্ছে পৌনঃপুনিক বা আবৃত দশমিক সংখ্যা। তো এই রকম কেস যখন আমাদের সামনে আসবে যে একটি সংখ্যা বারবার রিপিট হচ্ছে, আমরা তাকে এইরকম পুরোটা না লিখে এরকম 3 লিখলাম এবং তারপরে একটা পয়েন্ট বা বিন্দু দিয়ে দিব। এই যে বিন্দু দিয়ে আমি এতগুলো সংখ্যাকে এর মধ্যে আটকে দিলাম, আমি এই বিন্দু দ্বারা বুঝতে পারছি যে এখানে আরো অনেকগুলো 3 আছে, এখানে আরো অনেকগুলো 3 আছে। এই 3 গুলোকে আমি এই জায়গায় একটি আবৃত করে ফেললাম, তাই এই সংখ্যাটার নাম আবৃত দশমিক সংখ্যা বলা হয়ে থাকে। তো আচ্ছা, তো আমরা আরো কিছু উদাহরণ দেখার চেষ্টা করি। যেমন আমার এখানে রয়েছে 1.22222, এরকম এভাবে চলছে। এরকম আমাদের কখনো যদি মান আসে, সেখানে আমি খেয়াল করে দেখছি আমার একের আর কিন্তু কোনো পুনরাবৃত্তি ঘটেনি, এখানে বারবার পুনরাবৃত্তি ঘটেছে কিন্তু 2-এর। তাহলে এখানে 2টাই হচ্ছে পৌনঃপুনিক। সেখানে আমরা এটাকে কিভাবে লিখতে পারি?
1 কে আমরা 1 এ রাখবো, আমরা 2 এর উপরে একটা বিন্দু দিব। আশা করি বুঝতে পেরেছি। এছাড়াও আরো এমন এখানে আমরা বারবার কি একটা এক নিয়ে আলোচনা করছি। এবার আমরা একাধিকটা দেখার চেষ্টা করি। যেমন আমি একটা সংখ্যা পেলাম 0.857 এভাবে মান আসছে। এখানে দেখছি আমরা 3টা অঙ্ক পুনরাবৃত্তি হচ্ছে, তাই আমরা এখানে 0.857 লিখব এবং এর শুরুটা হয়েছিল কোথায়? 8 এবং শেষটা হয়েছিল কোথায়? 7 আমরা এভাবে এখানে বোঝানোর চেষ্টা করব। এই 8, 5, 7 বারবার রিপিট আকারে আসবে। আচ্ছা, এখানে কিন্তু আমার আর মাঝখানের এই সংখ্যাটার উপরে দেওয়ার প্রয়োজন নেই। এই পৌনঃপুনিক আমি দুই প্রান্ত দিয়ে এটা বোঝানোর চেষ্টা করলাম, এই 8 থেকে শুরু এবং 7 পর্যন্ত এরা একের পর এক রিপিট হতে থাকবে। আচ্ছা, কিন্তু সেখানে যদি এরকম থাকে যে আমি আর 24242424, তাহলে এরকম থাকলে আমি সেখানে কিন্তু 0.24 দুটোর উপরেই দিব। এখন একটু কনফিউজড হতে পারে যে একটার উপরে দিলাম, একটা সংখ্যা বারবার রিপিট ছিল তাই একটার উপরে দিয়েছি, এখানেও একটা সংখ্যা রিপিট ছিল একের উপরে দিয়েছি, এখানে দুইটার সংখ্যা রিপিট ছিল আমি দুইটার উপরে দিয়েছি। তো এখানে তো তিনটার সংখ্যা রিপিট, আমার মনে হচ্ছে যে আমি তিনটার পুরো তো দিতে পারি, কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এখানে দুইটা সংখ্যাতে বুঝাইছি যে এখান থেকে শুরু আর এখানেই শেষ। তো দুইটা সংখ্যাই তো, তাই সেই কারণে দুইটার উপরে পড়েছি। কিন্তু এখানে যখন তিনটা সংখ্যা, তখন আমাদের তিনটার উপরে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি যেখান থেকে শুরু সেখান এবং শেষ কোথায় সেই পর্যন্ত দিব। কারণ এখানে চারটাও আসতে পারে, 8579, 8579, 8579। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা 0.8579 লিখব। স্টার্ট আমাদের 8 এ, ফিনিশ আমাদের 9 এ, এখানে দিয়ে দিব। আশা করি আমরা পৌনঃপুনিক সংখ্যাটা বুঝতে পেরেছি। তো আমরা যদি কখনো কোনো সংখ্যাকে ভাগ করি, আমাদের জেনারেলি যেভাবে ভাগ করা শিখেছি সেভাবে ভাগ করে আমরা যদি এই রকম কোনো ক্যারেক্টারিস্টিক্স দেখতে পারি বা এরকম রিপিটেশন দেখতে পারি, তখন আমরা সেখানে পৌনঃপুনিক ব্যবহার করব। এবং যেহেতু পৌনঃপুনিক ব্যবহার করে অনেকগুলো সংখ্যাকে ছোট একটা জায়গায় আবদ্ধ করা যায়, তাই এর নাম হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা আমরা একটু মনে রাখবো, পৌনঃপুনিকের অপর নাম কিন্তু আবৃত দশমিক সংখ্যা। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমাদের আলোচ্য বিষয় খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যেটি হচ্ছে মূলদ এবং অমূলদ, যা নিয়ে আমাদের অনেক কনফিউশন থেকে থাকে। আজকে আমরা চেষ্টা করব এই কনফিউশনটা দূর করার জন্য। মূলদ, আমরা চিরচরিত সংজ্ঞায় চলে যাই। যে সব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ সহমৌলিক এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0, তাকে মূলদ সংখ্যা বলে। আমরা হয়তো সংজ্ঞা দেখে কিছুই আন্দাজ করতে পারছি না, একদমই না। আশা করছি আমি নিজেও পারি না, সংজ্ঞা দেখে অ্যাটলিস্ট আমিও বুঝতে পারি না এটা আসলে মূলদ না কি, সেটা মূলদ সংখ্যা কোনগুলো হবে। তবে এর বৈশিষ্ট্য দেখে আমরা আলোচনা করতে পারি। তো যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এখানে আসলে পি বাই কিউ বলতে আসলে দুটি ভিন্ন সংখ্যা বোঝাইছে, একটি পি আর একটি কিউ। মানে এই পি একটি সংখ্যা আর অপর সংখ্যা কখনো সমান হবে না, দুটি আলাদা আলাদা সংখ্যা, তাই একটিকে পি আর একটি কিউ দ্বারা প্রকাশ করেছে। যেমন একটি হচ্ছে 3 আর একটি হচ্ছে 5। এখানে পি বাই কিউ, পি হচ্ছে 3, কিউ হচ্ছে 5। এখানে পি কিউ দ্বারা আসলে বোঝাইছে যে দুটি আলাদা সংখ্যা। আচ্ছা, আমরা তাহলে পি বাই কিউটা বুঝতে পেরেছি।
কিন্তু এখানে আরেকটা ইম্পর্টেন্ট দাঁড়াচ্ছে, যেখানে পি ও কিউ হচ্ছে সহমৌলিক, তার মানে পি এবং কিউ উভয়ই হচ্ছে মৌলিক সংখ্যা, যাদের মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই। যেমন 3কে শুধুমাত্র 1 এবং 3 দ্বারা ভাগ করা যায়, আর 5কে শুধুমাত্র 1 এবং 5 দ্বারা ভাগ করা যায়। এখানে দুটোর মধ্যে কমন পাচ্ছি শুধুমাত্র 1। সেই কারণে 3 এবং 5 এরা একে অপরের সহমৌলিক। সহমৌলিক সংখ্যা কাদের বলে? যাদের মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না। সাধারণ উৎপাদক বলতে আসলে কি বোঝায়? যা দুইটার মধ্যে আছে তাকেই বলা হয় সাধারণ উৎপাদক। তো এখানে উৎপাদকগুলো দেখছি আমি 1 এবং 3, 1 এবং 5। এদের দুইটার মধ্যে মিল আছে কি? 1। আর সংজ্ঞাতেই বলা আছে যে সংখ্যাগুলোর মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক মিল থাকবে না। এখানে কিন্তু আর কোনো 3 নেই যে মিল আছে। আচ্ছা, তো একেই বলা হয় হচ্ছে সহমৌলিক সংখ্যা। তো এখানে আমরা খেয়াল করছি 3 এবং 5 দুজনই আলাদা আলাদা সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা, এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0, তার মানে আমাদের হরটাকে কখনো 0 হওয়া যাবে না, কারণ হর যদি কখনো 0 হয় তাহলে পুরো রেজাল্টটাই কিন্তু 0 আসবে, আর কোনো অর্থ থাকবে না। তো এই রকম সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। তার মানে দাঁড়াচ্ছে মূলদ সংখ্যা এক প্রকারের ভগ্নাংশ বা দশমিক সংখ্যা। তবে এর একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, আমরা যদি একটু তাকাই, সেটা হচ্ছে 3কে যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে 3কে 5 দ্বারা ভাগ করব। 3 5 3-এর মধ্যে যাবে না, দিব একটা গোল্লা, এখানে একটা বোনাস শূন্য পাবে। 5 এখন 30-এর মধ্যে যায়, হ্যাঁ যায়। রেজাল্ট কত পেলাম? 0.6। 0.6। আচ্ছা, এটি একটি দশমিক সংখ্যা, কিন্তু এই দশমিক সংখ্যার এটি কিন্তু একটি সসীম দশমিক সংখ্যা, এর কিন্তু সমাপ্তি ঘটেছে। তো আমরা আমাদের যখন আমরা কোনো মূলদ সংখ্যা দেখব, সেই মূলদ সংখ্যার ভাগফল যে দশমিক সংখ্যা আসবে সেটি একটি সসীম দশমিক সংখ্যা হবে। আমাদের কোনো অঙ্কের ভাগফল যদি সসীম দশমিক সংখ্যা হয়, সেই অঙ্কটি অলরেডি একটি মূলদ সংখ্যা। কিন্তু তাহলে আমাদের মূলদ সংখ্যার পড়ার দরকার কি? আমরা তো সসীম দশমিক সংখ্যা পড়েছি। আর আমরা জানি সসীম দশমিক সংখ্যাটা কিন্তু একটা ভগ্নাংশ থেকে উৎপন্ন হয়েছে। তো আমরা যখন সেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করব, সেটি হয়ে যাবে মূলদ সংখ্যা। আশা করি আমরা মূলদ সংখ্যা বুঝতে পেরেছি, যেসব সংখ্যাকে পি বা কিউ আকারে প্রকাশ করা হয়, মানে দুটি আলাদা আলাদা সংখ্যা দিয়ে ভাগ করব, এবং যেখানে ভাগফলটা কি আসবে? একটি সসীম দশমিক সংখ্যা। তো আমরা কতটা বুঝতে পেরেছি হয়তো আমি হয়তো আন্দাজ করে নিতে পারছি না ওরকম। আমি আশা করছি আমি যখন অসীমটা পড়াবো তখন তোমাদের এই অমূলদটা পড়াবো, তখন তোমাদের এই দুটো আরো ক্লিয়ার হয়ে যাবে, মূলদটাও আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো অমূলদের সংখ্যাটা কি? আমি শর্টকাটে অমূলদ অসীম অনাবৃত দশমিক সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। অসীম অনাবৃত দশমিক, অ অ অ, তাই না? অসীম অনাবৃত দশমিক, অসীম অনাবৃত দশমিককে অমূলদ বলে। অ অ অ, এটা একটা মনে রাখার একটু চেষ্টা করবো, আমি এইভাবেই মনে রেখেছিলাম। তো অসীম মানে কি? যার অসীম দশমিক সংখ্যা আমরা জানি, যেটা চলতেছে, যার কোনো সমাপ্তি নেই, এবং এখানে কিন্তু বলেছে অনাবৃত। আবৃতর বিপরীত মানে পৌনঃপুনিক হওয়া যাবে না। আবৃত মানে আমরা জানি পৌনঃপুনিক। আচ্ছা, তো এমন একটা সংখ্যা যেমন 3.457987 এইভাবে চলছে চলছে চলছে, অসীম চলছে। তাহলে অসীম জিনিসটা বুঝতে পেরেছি, এরকম একটা সংখ্যা অসীম।
এবং এখানে কি আমি কোনো রিপিট দেখতে পাচ্ছি? না, রিপিট দেখতে পাচ্ছি না। এরকম, তার মানে এটা অনাবৃত এবং এটা কিন্তু একটা দশমিক সংখ্যা। তো এইরকম কোন সংখ্যা বা কোনো একটা সংখ্যার ভাগফল রেজাল্টটা যদি এইরকম অসীম আসে এবং অনাবৃত আসে, মানে কোনো রিপিটেশন না আসে, এবং সেটি একটি দশমিক সংখ্যা হলে সেটি হবে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদটা যদি বুঝতে পারি, তাহলে আমরা এরকম অমূলদ সংখ্যার সংজ্ঞা কি আরো কোনো উদাহরণ দিতে পারি। যেমন আমি যদি দেখি √2, আমরা যদি আমাদের ক্যালকুলেটরে √2 লিখে প্রেস করি, তার মান কিন্তু এরকম আসবে 1.4142 সামথিং, এভাবে চলতেই থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো, এটা একটা অসীম দশমিক সংখ্যা, এটি একটি অনাবৃত সংখ্যা, এখানে কোনো রিপিটেশন নাই, তাই √2 এটি একটি অমূলদ সংখ্যা। এরকম রুটের মধ্যে যেসব সংখ্যা থাকবে সেগুলো সবগুলোই কিন্তু হবে অমূলদ সংখ্যা, কারণ আমরা রুটের মধ্যে যখন কোনো সংখ্যা দিব পূর্ণবর্গ ব্যতীত আমরা যদি এখানে আবার √4 দিই, তার রেজাল্ট কিন্তু 2 আসবে, যেটা কিন্তু আর অসীম হচ্ছে না, আমাকে অসীম হতে হবে। ঠিক আছে, √4 দিলে কিন্তু সেটি আবার অসীম হবে না। তাহলে যদি আমরা রুটের মধ্যে যে কোনো একটা সংখ্যাগুলোকে দেওয়ার পরে যদি এরকম রেজাল্ট আসে যেটা অসীম হবে, অনাবৃত হবে, তখন আমরা বুঝতে পারবো এটি একটি অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কি হতে পারে? মূলদ সংখ্যার অপোজিট, তাহলে অসীমের অপোজিট কি? সসীম। অনাবৃতর জায়গায় কি হবে? আবৃত দশমিক সংখ্যা। সসীম আবৃত দশমিক সংখ্যা। যেমন আমরা প্রথমেই 1 কে 4 দ্বারা ভাগ করেছিলাম, রেজাল্ট এসেছিল 0.25, এটি কিন্তু সসীম, এর সমাপ্ত হয়েছে, তাহলে এটি একটি মূলদ সংখ্যা। এটি একটি কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা। কারণ অমূলদের শর্ত যদি কোনো সংখ্যা পূরণ করতে না পারে সেটাই মূলদ সংখ্যা। অমূলদের শর্ত হচ্ছে আমাকে অসীম হতে হবে, আমাকে অনাবৃত হতে হবে এবং আমাকে দশমিক সংখ্যা হতে হবে। কিন্তু কি হতে হবে? অসীম। কিন্তু 0.25 এটা তো অসীম নয়, এটা তো সসীম। তাহলে এটি একটি অমূলদ সংখ্যা। আবার আচ্ছা, ঠিক আছে, আবার দেখো আমি যদি 1 কে 3 দ্বারা ভাগ করি, তাহলে 0.3333 চলতেই থাকবে, তাই না? এবং সেটাকে আমরা কি লিখবো? 0.3 পৌনঃপুন্য। তাহলে স্যার এটা তো এখন অসীম আসছে, আপনি তো 1/3 কে তাহলে এখন আপনাকে অবশ্যই এটাকে মূলদ বলতে হবে, অমূলদ বলতে হবে না, কারণ অমূলদের সংজ্ঞা অসীম থাকলেও আরেকটি শর্ত দিয়েছে, সেটি হচ্ছে কিন্তু অনাবৃত, মানে পৌনঃপুনিক হওয়া যাবে না। কিন্তু এখানে অসীম হলেও এখানে কিন্তু পৌনঃপুনিক চলে আসছে। আশা করি বুঝতে পারছো যে তাহলে এই সংখ্যাটি কি সংখ্যা? এই সংখ্যাটি হচ্ছে মূলদ সংখ্যা। তো আমরা একদম সিম্পলি মনে রাখি, অমূলদ মানে হচ্ছে অসীম অনাবৃত দশমিক, আর মূলদ হবে সসীম আবৃত দশমিক। অসীম সসীম যেটি সমাপ্ত নেই সেটি হচ্ছে অসীম, আর যেটি সমাপ্তি রয়েছে সেটি হচ্ছে সসীম। সমাপ্তি দ্বারা আমরা এটা নির্ণয় করব। আর তারপরে অনাবৃত মানে যাকে কোনো পৌনঃপুনিক নেই। আমাদের যদি কখনো কোনো হিসাব করতে বলে, আমরা যদি সিম্পলি ক্যালকুলেটরও ইউজ করে থাকি, যদিও আমি এটাকে সাপোর্ট করছি না এখন, কারণ আমরা এই অধ্যায়ে আমরা শিখবো ক্যালকুলেটর ছাড়াও আমরা হাতে কলমে কিভাবে বর্গমূল বা ঘনমূল নির্ণয় করতে পারি। আশা করি এই ছিল তোমাদের এই অধ্যায়ের সংখ্যার ধারণার কথা। তো আশা করি তোমরা হয়তোবা বুঝতে পেরেছো। আবার কেউ যদি বুঝতে না পেরে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবা। আর বাড়িতে বইগুলো বারবার রিডিং করবা, অঙ্কর উদাহরণগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবা। আর আমার কথায় কোনো ভুল পেলে আমাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা। আর অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করতে ভুলবে না, এবং প্লিজ কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।